যে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের অধীনে বাংলাদেশে হিউম্যান রাইটস প্রটেক্টেড না, অর্থাৎ হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। এবং তারা বাংলাদেশে হিউম্যান রাইট ভায়োলেশনের সাথে যেসব প্রতিষ্ঠানকে জড়িত বলে মনে করে, সেই প্রতিষ্ঠানের একটি হলো ডিজিএফআই, আরেকটি হলো র্যাব। এই র্যাবটি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি সরকার, এবং এই বিএনপি সরকারের পরে ধারাবাহিকতায় বাংলাদেশে থেকে গেছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। এখন এই স্ট্রাইকিং ফোর্স থাকলে যেটা হয়, মৌলবাদী মাথাছাড়া দিয়ে উঠতে পারে না, সন্ত্রাস চাঁদাবাজ দৌরাত্ম্য করতে পারে না। কিন্তু আমেরিকানরা যেভাবে চায়, তাদের যে চিন্তা চেতনা যেভাবে, সেইভাবে কিন্তু বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলবে না। এখন আপনি যদি দেখেন এই মানবাধিকার কমিশনের এই রিপোর্ট, মানবাধিকার কমিশন জাতিসংঘের অধীনে ফলকার টার্ক যে রিপোর্ট দিল, সেই রিপোর্টে বলল 2024 সালের জুলাই থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত সময়ে 1500 লোক মারা গেছে, মানে 1500 লোক মারা গেছে। তার মধ্যে বাংলাদেশের সরকার আইডেন্টিফাই করলো তাদের মধ্যে 720 জন এই 5 আগস্টের আগে মারা গেছে। তাইলে আপনার 1500-র মধ্যে যদি 720 জন হয়, তাইলে 880 জন বা 780 জন হলো এই এরপরে। এখন আপনি ব্যাপারটা বোঝেন, মানবাধিকার লঙ্ঘন কখন হয়? মানুষের যখন জীবনের মানে মানবিক যে রাইট, সেটা যখন লঙ্ঘিত হয়, তখন সেটা আওয়ামী লীগ দ্বারা লঙ্ঘিত হলে মানবাধিকার লঙ্ঘন, আর জামাত ইসলামী, শিবির, ছাত্রদল অথবা বিএনপি দ্বারা বা ইউনূস দ্বারা যদি লঙ্ঘিত হয়, সেটা কি মানবাধিকার লঙ্ঘন না? সেটা কিন্তু তারা একবারও বলে নাই যে আপনারা এই যে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্ট কইরা বিচার করতেছেন আওয়ামী লীগের 800 লোকের, তো 700 লোক মারা গেছে কাদের? ওই ছাত্র জনতার। আর আওয়ামী লীগের যে 800 লোক মারা গেল, তাদের বিচারটা কে করবে? সেটাকে কেন আপনারা ইনডেমনিটি দিলেন? আপনারা জানেন ইউনূস সরকার ক্ষমতা আসার পরে একটা ইনডেমনিটি জারি করছে। সেই ইনডেমনিটিতে বলা হয়েছে এই 2024 সালের জুলাই থেকে এই আগস্টের 15 তারিখ পর্যন্ত ছাত্রদের দ্বারা আন্দোলনকারীরা যেসব মানুষকে হত্যা করছে, বাড়িঘর পোড়াইছে বা ধ্বংসাত্মক কাজকর্ম করছে, এইসব কর্মকাণ্ডের বিচার বাংলাদেশে করা যাবে না। তাহলে আপনি বোঝেন, আওয়ামী লীগের রাষ্ট্র দায়িত্বে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তার কাজ কি? মানুষের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে যদি আমেরিকাতে যদি আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা করেন, ছোটখাটো একটা গুলিও মারেন, দেখবেন 3 জন পুলিশ এসে আপনার মাথার মধ্যে গুলি করে হত্যা করে ফেলবে, কিন্তু সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হবে না। কারণ এটা আমেরিকাকে রক্ষা করার জন্য, আমেরিকার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সেই জন্য এই যে দেখেন প্যালেস্টাইনের ভিতরে এত লক্ষ লক্ষ মানুষকে, এত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, 50,000 মানুষকে মেরে ফেললো, তারপরেও কিন্তু মানবাধিকার কমিশন কিন্তু সেখানে 7 দিনে, 10 দিনে, 15 দিনে কোনো রিপোর্ট দেওয়ার খবর নাই। কিন্তু বাংলাদেশে কোথায় 14-15 দিন একটা ঘটনা ঘটলো, তাও সন্ত্রাসীদেরকে সরকার দমন করতেছে। কোন সন্ত্রাসী? যারা দেশের কোটি কোটি টাকা দিয়ে যে রেল লাইন করেছে, মানে মেট্রো রেল, সেটা ভেঙে দিচ্ছে, টেলিভিশন ভবন ভাঙা দিচ্ছে, সেতু ভবন ভেঙে দিচ্ছে, এবং টেলিভিশনে এসে স্বীকারও করছে আমরা যদি এটা না করতাম তাইলে কি সরকার তাড়াতে পারতাম। তার মানে কি সরকার তাড়ানোর জন্য মানবাধিকার লঙ্ঘন করা বৈধ? আপনি আমাকে এই জিনিসটা বোঝান যে আপনি সরকার তাড়াবেন, আপনি আন্দোলন করে সরকার তাড়াচ্ছেন, কিন্তু সরকার তাড়ানোর জন্য আরেকজনের জীবন আপনি নাশ করে দেবেন, এটা তো সম্ভব না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর রুল, বাংলাদেশের সমস্ত আইন এবং বিধি সরকারকে এম্পাওয়ার করেছে। যদি জনগণের জীবন, মানুষের সম্পদ এবং জীবন যদি আক্রান্ত হয়, তাহলে গুলি চালানোর নির্দেশনা রয়েছে। সুতরাং এখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়নি, এখানে কোনো ধরনের আইন ব্রিচ হয়নি, কোনো অপরাধ হয়নি। তাই আমি বলছি যে যেটা মানবাধিকার কমিশন চায়, মানবাধিকার কমিশনরা মূলত তাদের কায়েমি স্বার্থটাকে বজায় রাখার জন্য আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমাদের টাকায় মানবাধিকার সংগঠনগুলো চলে। সুতরাং তাদের স্বার্থটা যেখানে আছে, সেটা রক্ষা করাই হচ্ছে মানবাধিকার। তারপরেও অনেক সময় চক্ষুলোক, যেমন একটা কথা আছে না, বাথরুম পাইছে বসে যাচ্ছে রাস্তার পাশে, কিন্তু তারপরেও কলা গাছ পাইলে কলা গাছের ডাগা দিয়ে একটু একটু টাইনা ধরে যে না, একটু মানুষে কম দেখুক। এটা সেরকম আর কি, যে যা কিছু তো করতে পারতেছি না, বলতে পারতেছি না, আমার বাবা ইউনূসরা বসাই দিছি আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য, এখন অন্তত এই কথাটা বলি যে না, কিছু মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই, বাসুরের নামটা যে তারা মুখে নিয়েছে।
এই আন্তর্জাতিক 6 আন্তর্জাতিক সংস্থার যে সুপারিশটি এই মুহূর্তে দেওয়া হলো বাংলাদেশ সরকারকে, বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার প্রতিষ্ঠার যে নির্দেশনাগুলো দেওয়া হলো, এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত যদি একটু আমাদের দর্শককে জানাতেন। তাদের এই ধন্যবাদ। আমি বিশেষ করে জানতে চাইবো তাদের এই প্রতিবেদনটি বা তাদের এই সুপারিশগুলি আসলে কি সত্যি তারা এই বিষয়ে, কারণ তাদেরই সহযোগিতায় হয়ে যাচ্ছে কাজগুলি, প্রচ্ছন্ন সহযোগিতা বা প্রচ্ছন্ন সমর্থনে, তাদের এই রিপোর্টটা কি আসলে আপনি আন্তরিক মনে করছেন নাকি এর মধ্যে আরো কোনো খেলা আছে? প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। বিশেষ করে ব্যারিস্টার মনিরুল ইসলাম আমার একজন প্রিয় ব্যক্তি, তিনি সংযুক্ত আছেন। তো আপনার যে প্রশ্ন সেটার উত্তরে বলতে পারি স্পষ্ট করে যে এদের অতীতের কাজ যাই থাকুক না কেন বা এদের হিডেন এজেন্ডা যাই থাকুক না কেন, কিন্তু এই যে তারা 12টা সুপারিশ করেছে, তার ভিতরে 3-4টা সুপারিশ এইগুলো আমাদের পক্ষে এসেছে এই জন্য যে আমরা গত একটি বছর যে কথাগুলো বলছিলাম সেইটাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 6টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা এই কথাগুলো বলেছে যে আওয়ামী লীগ দেশের একটা প্রধান রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, দেশ শাসন করেছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশটাকে একটা উন্নয়নের রোল মডেলে রিকগনিশন আদায় করতে পেরেছিলেন। সেই দেশটাকে ইউনূস সরকার গত 13-14 মাসে দেশটাকে একটা ধ্বংস রাষ্ট্রে পরিণত করেছে, একটা ফেইল স্টেটে পরিণত করেছে। তো এই কথাগুলো আমরা বলছিলাম, কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা অন্য সুরে কথা বলছিল। কিন্তু ফাইনালি তারা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় পড়া হয়েছে, সাংবাদিকের স্বাধীনতা নেই, এবং স্পষ্টভাবে আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য তারা রিকমেন্ড করেছে। এখন ইউনূস সরকার মানুক বা না মানুক, ইট ডাজ নট ম্যাটার, কিন্তু এই যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ইউনূসের এই অপকর্ম, বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরেছে, এটা আমাদের জন্য ভিক্টরি, একটা জয়। আমরা এই কথাগুলোই বলছিলাম গত 14 মাস যাবত, আমাদের কথা কেউ শোনে নাই, পাত্তা দেয় নাই। কিন্তু এখন যারা এই সরকারের সমর্থক ছিল, অর্থাৎ ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছিল, প্রথম দিকে যারা ইউনূসের অপকর্মের চাইতে আওয়ামী লীগের অপকর্মগুলোকে ফোকাস করার চেষ্টা করছিল, তারা এখন সুর উল্টিয়েছে। তো এটা একটা ভিক্টরি, কারণ মানে কি বলে ওটাকে, ইনক্লুসিভ নির্বাচন ছাড়া, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনৈতিক দল, যাদের সমর্থন 35-50% গত কয়েকটা ইলেকশনে দেখা গেছে। আর বিশেষ করে গত কয়েক মাসে যে ইন্ডিপেন্ডেন্ট কিছু অর্গানাইজেশন যে তারা সার্ভে করেছে, পোলিং করেছে, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ 70-80% ভোট পেতে পারে। তো সেই একটা দলকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন, তাদের নেতা কর্মীদেরকে মিথ্যায় মামলা দিয়ে অন্তরীণ করে রাখেন, যে সেই দলের প্রধান যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, 4 আগস্টে তিনি বেঁচে গিয়েছেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে শাস্তি তড়িঘড়ি করে শাস্তি দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে ক্যাঙ্গারু কোর্টে, এবং এই কোর্টটাই তো অবৈধ, এই সরকার অবৈধ, এই কোর্ট অবৈধ। এই কোর্টের যে এখন চিফ প্রসিকিউটর, তার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ রয়েছে, সে কোর্টের কি বলে এটাকে ভায়োলেট করেছিল। সে এক্সাম্পলও আছে, যখন সে ছিল ওই যুদ্ধাপরাধীদের পক্ষে কোর্টে, যখন সে দায়িত্ব পালন করতেছিল, সে যখন কোর্টে অবমাননা করেছিল, তার পক্ষে ক্ষমা চেয়েছিল
ডক্টর মওদুদ আহমেদ এবং আরো সিনিয়র বিএনপি আওয়ামী লীগ কি বলে আইনজ্ঞরা, তারা কোর্টের পক্ষে তার পক্ষে ক্ষমা করেছিল যে সেই ইয়াং বোঝে না। তো এরকম একটা বিতর্কিত ব্যক্তি একটা কোর্টের প্রধান, আর এই কোর্টটাই বিযুক্ত। তারপরে এই যে ডক্টর কামালের যে মেয়ে জয় টবি, কি যেন নাম, লাস্ট নেমটা ভুলে গেলাম, তো সেও কিন্তু ওই সময় এই কোর্টের বিরোধিতা করেছে। তো এই কোর্ট এস্টাবলিশই হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। তো এখন তো দেশে কোনো যুদ্ধ চলছে না, কাজে এই কোর্ট এই সমস্ত অপরাধের বিচার করতে পারে না। তারপরে যে আমরা একটু ছিটা ফোটা যে এটা পাই কোর্টের হিয়ারিং, এটা যে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে, সেটাও একটা ষড়যন্ত্রমূলক। মানে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি করার জন্য এই মিথ্যা সাক্ষী ব্রডকাস্ট করা হচ্ছে। শেখ হাসিনার পক্ষে যে সরকারি উকিল, সে বলেছে যে শেখ হাসিনার, তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই হত্যা করার অর্ডার দিয়েছে, এই লোকগুলা শেখ হাসিনা মেরেছে। তাই যদি হতো, তার লয়ার কোর্টে যুক্তি তর্ক দিয়েছে যে এই নেতৃস্থানীয় যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃস্থানীয় ছিল, তাদের ভিতরে একমাত্র সাইদ মারা গেছে, কিন্তু তার চাইতে বড় যারা নেতৃত্ববৃন্দ, এই 5-6 জন যারা এখন উপদেষ্টা সমন্বয়ে, এদেরকে ইচ্ছা করলে শেখ হাসিনা যদি এরকম ভিন্ডিকটিভ হতো, তাদেরকে তো হত্যা করতে পারতো। তারাও তো পুলিশের কাস্টডিতে ছিল। আচ্ছা, আমি আপনার সাথে এই প্রসঙ্গটা নিয়ে একটু পরে আসবো আবার। আচ্ছা, আমি এখানে থামি। আমি যে কথাটি বলতেছিলাম যে শেখ হাসিনাকে তারা সেই 21 বার হত্যা করার অ্যাটেম্প নিয়েছিল 21 অগাস্টের গ্রেনেড হামলা থেকে। তো তারপরে 4 অগাস্টে যে বিপ্লবের তথাকথিত বিপ্লব, সেটিখানে লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। তো কাজেই কোর্টে তড়িঘড়ি করে যে তাকে শেখ হাসিনাকে ফাঁসি দেবে, মৃত্যুদণ্ড দেবে, এগুলো হলো তাদের ষড়যন্ত্রের অংশে, নতুন কিছু না। কিন্তু এটা সময় এটা তারা বিজয়ী হবেন, এটা কখনো বাস্তবায়িত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি আমাদের ব্যারিস্টার মনিরুল ইসলাম। জনাব ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনাকেও অনলাইনে বিভিন্ন সভা সেমিনারে যুক্তরাজ্যে এবং যুক্তরাজ্যের বাইরেও খুব তৎপর দেখা যাচ্ছে। আপনি এই যে সুপারিশের কথা বললাম, 6টি মানবাধিকার সংস্থা, তাদের কয়েকটি সুপারিশের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাথে আরো কিছু সুপারিশ করেছে। তার মধ্যে একটি বিশেষ সুপারিশ আছে, ডিজিএফ এর ক্ষমতা সীমিতীকরণ ও র্যাব বিলুপ্ত। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বাংলাদেশের র্যাব এবং ডিজিএফ এর উপরে তাদের এত ক্ষোভ কেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন এবং যারা শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নুরুল নবী ভাই, যিনি একজন মুক্তিযোদ্ধা। এই বয়সে উনি পৃথিবীর ওই প্রান্ত থেকে যেভাবে সারা পৃথিবীময় মানে দৌড়াচ্ছেন, কাজ করছেন, আমরা দেখে অনুপ্রাণিত হই। তা আপনি যেটা বলছেন যে মানবাধিকার সংস্থাগুলা যেগুলা পৃথিবীতে আছে, মূলত মানবাধিকার সংস্থাগুলা বেশিরভাগই কিন্তু বেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। কার বেস্টেড ইন্টারেস্ট? আমেরিকার বেস্টেড ইন্টারেস্ট। আপনি যদি দেখেন পৃথিবীতে মানবাধিকারের সনদগুলার বেসিস হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ ইটসেলফ এক ডিসক্রিমিনেটরি প্রতিষ্ঠান। আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারবে, রাশিয়ার কাছে থাকতে পারবে, ফ্রান্স থাকতে পারবে, চায়না থাকতে পারবে, পৃথিবীর আর কারো থাকতে পারবে না। এখন এই যে আর কারো থাকতে পারবে না, এটা কি আপনি মনে করেন লেজিটিমেট? আপনার সেলফ ডিটারমিনেশন আছে, আমার নেই। তো এখন কি করব? একটা কাজ চালানো প্রকল্প, হাইপোথেটিক্যাল একটা ওয়েতে জাতিসংঘটা চলে। এখন পৃথিবীতে যতগুলো এনজিও আছে, বেশিরভাগ এনজিও পশ্চিমা স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করে। এখন আমেরিকার টাকায় বর্তমান সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট, তিনি বলেছেন আমেরিকা 21 মিলিয়ন টাকা দিয়েছে, ডলার দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে, আর 29 মিলিয়ন দিয়েছে ভারতের ভিতর দিয়ে। মোট কত? 50 মিলিয়ন। এই 50 মিলিয়ন ডিপ্লোম্যাটিক ব্যাগে করে এনে বাংলাদেশ থেকে এই আলী রিয়াজরা, তারপরে ডক্টর ইউনূস,
তারপরে ওই রিজওয়ানা